সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ আমাদের আয়োজন স্টার গসিপে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান প্রতি পর্বে হাজির হয়ে যাই আপনাদের জন্য পছন্দের একজন তারকাকে সাথে নিয়ে, যার সাথে আমাদের আড্ডা হয়, গল্প হয়, জানতে পারি তার ব্যক্তি জীবন, তার কর্মজীবন এবং তার জীবন দর্শন। আর এই নিয়ে আসলে আমাদের স্টার গসিপের প্রতিটি পর্ব হয়ে ওঠে আপনাদের কাছে অনেক বেশি আনন্দময়। আজকে যিনি রয়েছেন তার সাথে কথা বলাটাই আসলে আমার মনে হয় জীবনে শেখার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে। একজন মানুষ তার কথা দিয়ে শুধুমাত্র তার জীবনের বা তার অভিনয় জীবনের যে দক্ষতা আছে সেটা প্রকাশ করে তা নয়, জীবনের দর্শনও কিন্তু প্রতি মুহূর্তে মানুষকে জানান দেয়। আর যিনি রয়েছেন তার অভিনয়ে আমরা পেয়েছি বাংলার নাট্য জগতে ভিন্ন এক ধারা। তিনি খুব সাবলীল ভঙ্গিতে হাস্যরসময় অঙ্গভঙ্গি এবং তার পার্সোনালিটি দেখিয়ে আমাদের প্রত্যেকটি চরিত্রকে এমনভাবে তুলে ধরেছেন যেন মনে হয়েছে এই মানুষটি যেন আসলে সেই চরিত্রই। তার অনেকগুলো নাটক রয়েছে, আমি তার মধ্যে যদি সিকান্দার বক্সের কথা বলি এবং এছাড়াও আমাদের সবার প্রিয় উপন্যাসিক হুমায়ুন আহমেদ স্যারের অভিনীত নাটকগুলোর কথা বলি, তাহলে এক কথায় বলতে হবে অতুলনীয়, যাকে দেখার জন্য আমরা টেলিভিশন স্ক্রিনের সামনে বসে থাকতে একদমই কিন্তু পিছপা হই না। চলুন পরিচিত হয়ে নিই আমাদের আজকে তারকার সাথে। রয়েছেন আমার সাথে বাংলা নাট্য জগতের অন্যতম শক্তিমান অভিনেতা ফারুক আহমেদ। অনেক অনেক শুভেচ্ছা ফারুক ভাই, কেমন আছেন? শুভেচ্ছা আপনাকেও, মাই টিভিকে শুভেচ্ছা। ভালো আছে। আপনার মানে হাসিতেই বোঝা যায় যে মানুষটি আসলে ভেতর থেকে ভালো আছে। আমি তো নাট্য জগতের কথা বলছিলাম, কিন্তু যদি বলি মঞ্চ, নাটক এবং বড় পর্দা মানে চলচ্চিত্র, সব ক্ষেত্রেই তো আপনার আমি বলবো সমান তালে বিচরণ। তারপরেও কি এখন কাজ আগের চেয়ে একটু কম হচ্ছে? না, সমান তালে বলা ঠিক না। আমি থিয়েটার এবং টেলিভিশনে সমান তাল, চলচ্চিত্রে একটু আসলে কম করা আমার। আচ্ছা, আমরা কর্মজীবন নিয়ে তো পরে শুনবই, আগে না হয় আপনার ব্যক্তি জীবন নিয়ে জানি। একটু আপনার সংসার, আপনার সন্তান এবং কেমন চলছে জীবন সেটা একটু জানতে চাই। আমার এক স্ত্রী নাসরিন নাহার, সে থিয়েটার করে, ঢাকা থিয়েটার অভিনয় করে দীর্ঘ বছর 1986 থেকে। টেলিভিশনও করেছে। আচ্ছা, আজ রবিবারে হুমায়ুন আহমেদের আজ রবিবারে অভিনয় করেছে। আর আমার এক সন্তান এবং মেয়ে, সে আর্কিটেকচারে পাশ করেছে নর্থ সাউথ থেকে, এখন চাকরি করেন। আমরা তিনজনের সংসার আপাতত, একটা পরিবার। আর আমার ভাই বোন আছে। আমরা 3 ভাই, 2 ভাই থাকে মিরপুরে আমাদের বাড়িতে, মা বাবা নেই। আর এক বোন, সে সেও মিরপুরে থেকে রূপনগরে। আচ্ছা, মণিপুর স্কুল অ্যান্ড কলেজের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রিন্সিপাল ছিলেন, তিনি রিটায়ার্ড করেছেন এখন। আচ্ছা, মানে রূপনগরে যে মণিপুর স্কুল আছে সেটা আমি বুঝতে পেরেছি, যেহেতু আমার ব্রিঙ্গিং অ্যাকচুয়ালি মিরপুরে, মণিপুর স্কুল আমারও স্কুল ছিল। হ্যাঁ, হয়তো ম্যামকে কখনো না কখনো হয়তো দেখেছি। সংসার জীবন এবং আপনার কর্মজীবন দুটো সমান তালে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছেন। আমরা সাধারণত দেখে অনেকেই বলে যারা অভিনয় করে বা এই জগতে যারা আছে তারা আসলে খুব বেশি সাংসারিক হয় না বা সংসার জীবনে খুব একটা সময় দেওয়ার সময় তাদের থাকে না। এটা আসলে কতটা সত্য? না, ওই যে গান আছে না, সংসার আমার ভালো লাগে না, আমার এরকম সংসার ভালো লাগে না। কখনো এমন হয়নি? না, আমি আসলে একটা শুদ্ধ পরিবারে জন্ম নিয়েছি। আমি বলবো এটা আমার মানে ভাগ্য। আমার বাবা শিক্ষক ছিলেন, তো আমরা একটা সুন্দর পরিবেশে বড় হয়েছি এবং কিভাবে জীবন যাপন করব সেটা আমার পারিবারিকভাবে আমরা শিক্ষা নিয়েছি। আমরা 4 ভাই বোনই। আমার বাবা বলতেন যে লেখাপড়া করো, আগে শিক্ষিত হও, জ্ঞান চর্চা করো, তারপরে অন্য কিছু। তো আমরা ওই পরিবেশেই বড় হয়েছি এবং জীবনযাপনের জন্য যে সব কিছুই করতে হয় সেটাও শিখেছি। আমি ছোটবেলা থেকেই স্কুলে ফুটবল খেলতাম, আমি সব খেলায় খুব মোটামুটি ভালো ছিলাম স্কুল পর্যায়ে।
ভলিবল খেলতাম। স্কুল জীবনটা প্রথম কোথা থেকে শুরু হয়েছিল? স্কুল জীবনটা আমার একদম প্রথম 1-এ যখন পড়ি তখন আব্বা ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলের হোস্টেল সুপারিনটেন্ডেন্ট। আমি 1963-তে আসছিলাম আমরা ধানমন্ডিতে। আচ্ছা। পরে 65-এ স্কুলটা চালু হয়েছে, কিন্তু আব্বা আগে জয়েন করেছিলেন। আচ্ছা। তো 65-এ তো জয়েন স্কুল চালু হওয়ার পরে তখন ওখানে 1 থেকে ছিল না, তখন আমি 1-এ ভর্তি হব। আচ্ছা। তো ওটা 4-এর থেকে না 5-এর থেকে ছিল। আচ্ছা। আমাকে ভর্তি করা হলো লালমাটিয়া বয়েজ স্কুলে। আচ্ছা। ধানমন্ডি স্কুলের অপোজিটেই। আর তখন তো লালমাটিতে কিছুই ছিল না, লালমাটি আর কিছু কাঁঠাল গাছ, আর এখানে কিছুই ছিল না, সংসদ ভবনও ছিল না 65-এ। মানে বাংলাদেশের গড়ে ওঠা, বাংলাদেশ ঢাকার, হ্যাঁ, মানে বাংলাদেশ, আমি যদি 71-এর পরবর্তী মানে বাংলাদেশের কথা বলি, ডেফিনেটলি এর জন্মটাও আপনি দেখেছেন, ঢাকার বেড়ে ওঠা দেখেছেন, কিভাবে আসলে একটা শহর গড়ে ওঠে, কিভাবে এত উঁচু উঁচু বিল্ডিং হয়, সব কিছুর গল্প আপনার কাছে রয়েছে। হ্যাঁ, যেমন আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল দেখতে যেতাম, আব্বা নিয়ে যেত, দেখো কত উঁচু বিল্ডিং। আচ্ছা। ওটা বোধহয় 8 তলা বা 9 তলা, ওইটা দেখতে নিয়ে যেত আমাদের। আর আমরা ইন্টারকন্টিনেন্টাল কি তখন ইন্টারকন্টিনেন্টাল ছিল নাকি শেরাটন নাম ছিল? না, তখন ইন্টারকন্টিনেন্টাল ছিল। আচ্ছা। পরে আবার এটা শেরাটন হয়েছিল, আবার ইন্টারকন্টিনেন্টাল আচ্ছা। হয়েছে, কিন্তু এটা প্রথমে ছিল ইন্টারকন্টিনেন্টাল। তো আমরা যখন ধানমন্ডিতে আসলাম তখন ধানমন্ডিতে কিছুই ছিল না, নিউ কলোনি ছিল, আর ওখানে ফায়ার ব্রিগেডের একটা আছে, ইমারত আছে লম্বা, ওইটা এখনো আছে, ওই বিল্ডিংটা ছিল। সংসদ ভবনে তখন ছিল না, মাটি কাটছে। আর আমরা ওখানে আবার লুকোচুরি খেলতে যেতাম, ওই অনেক গর্ত গর্ত, তো আমরা রাস্তা পার হয়ে পারে গিয়ে সংসদ ভবন, তখন তো আমি বুঝতাম না এটা সংসদ ভবন কি তৈরি হচ্ছে নাকি। তো যাই হোক, আর লালমাটিয়া তখন আর ধানমন্ডির এই পাশটা তো কিছুই ছিল না। লালমাটিয়া এখনকার ধানমন্ডি বা এখনকার লালমাটিয়া আসলে তখন এগুলো কিছুই ছিল না। ধানমন্ডি দুই একটা বাড়িঘর, কিছু বাড়িঘর হয়েছে। ফারুক ভাই, আপনি তো তাহলে আমাদের যে রাজনৈতিক পট পরিবর্তনের ধারা, সেটাও একদম প্রথম থেকেই দেখেছেন। আমি 65 সালে যে পাক ভারত যুদ্ধ, সেটাও আমার মনে আছে। আমরা তখন ধানমন্ডিতে 65, আমরা তো পরবর্তীতে 68-এ আব্বা বদলি হয়ে মোহাম্মদপুর গভর্নমেন্ট স্কুলের হোস্টেলে জয়েন করলেন। হোস্টেলে না, স্কুলেই, হোস্টেলের দায়িত্বে। আচ্ছা, সেই দিনগুলোর গল্প একটু শুনি। এই যে পাক ভারত যুদ্ধ হচ্ছে, সেটার প্রভাব তো নিশ্চয়ই আমাদের বাংলাদেশেও ছিল। পূর্ব পাকিস্তানে, তখন তৎকালীন পূর্ব পাকিস্তান, সন্ধ্যার দিকে প্রথমে মাইকিং হতো যে সবাই ব্ল্যাক আউট করেন। আচ্ছা। ব্ল্যাক আউট মানে সব লাইট অফ করে দেন, সবাই দিতাম। দেওয়ার পরে তারপরে একটা প্রতিদিন না, মানে 7 দিনে 1 দিন 2 দিন এরকম। তারপরে সাইরেন দেওয়ার পরে তখন আমরা মানে এখন হইলো বিপজ্জনক সময় আর কি, এরকম একটা বুঝলেন। আর আমাদের এয়ারপোর্ট তো ছিল তখন, ওই যে তেজগাঁও এয়ারপোর্ট, একদম আমার বাসার কাছে দেখা যায়। আর তখন তো বাড়ি ঘর ছিল না, লাইট দেখা যেত, একটা লাইট এরকম ঘুরতো সারাক্ষণ। আর মনে আছে আমরা ওই তাকায় থাকতাম রাতের বেলা। তো যাই হোক, সাইরেন দিত, তখন আব্বা আমাদের নিয়ে, আমার দাদা ছিল তখন আমাদের সাথে। আচ্ছা। দাদি আগে মারা গেছিলেন, 1-2 বছর ছিল আমাদের সাথে, পরে চলে গেছিলেন। যাই হোক, তো দাদাকে, বুড়া দাদাকে নিয়ে 3 তলায় থাকতাম আমরা, সিঁড়ি দিয়ে নিচে নামতাম, সাইরেন বাজলে একটা রুমে বসে থাকতাম, যে যদি উপরে বোমা মারে তাহলে উপরে মারবে বা এরকম একটা চিন্তা করে। আবার ঘন্টা 2-1 পরে আবার আর একটা সাইরেন বাজতো, সাইরেন বাজলে আবার উপরে উঠে যেতাম, এরকম করতে। আর তখন আসলে থমথমে পরিবেশ না, সেই সময় কিন্তু মানে আমাদেরকে আক্রমণ করে নাই, পূর্ব পাকিস্তানে কিছুই করেনি আসলে ওই 65-এ, মানে ভারত, মানে আমাদের সাথে আসলে পূর্ব পাকিস্তানের সাথে যুদ্ধ হয় নাকি, এগুলো আমাদের মানে সতর্ক করার কারণেই করে রাখছে, যদি আসে, কারণ কলকাতা থেকে তো কাছে। কিন্তু মানে আমার জানা মতে মানে পূর্ব পাকিস্তানে কোথাও, ওটা ওইদিকে কাশ্মীর থেকে ওই যে করাচি, তাদের যে বর্ডার লাইন ছিল, ওই বর্ডারে আসলে যুদ্ধ হতো। যেহেতু আমরা একই দেশ, যেহেতু আমরা নিরাপদ, দিনের বেলা ট্রাকের উপরে পাকিস্তানি আর্মি, মানে আমাদের আর্মি ছিল তো তখন পূর্ব পাকিস্তান, গাছ দিয়ে তারপরে চলতো, যাতে উপরে থেকে বোঝা না যে মনে করছে যে এটা একটা মানে গ্রাম এরকম। ভাইয়া, 71-এর গল্প একটু শুনতে চাই, কারণ সেই সময় তো একদম থমথমে পরিবেশ, এবং ঢাকার উপরেই তো আসলে সর্বপ্রথম অ্যাটাকটা হয়েছিল 25শে মার্চের সেই কালো রাত্রি। সেই সময়টাতে কি ঢাকাতে ছিলেন? হ্যাঁ, আমি তো ঢাকাতে ছিলাম।
আমরা থাকতাম তো মোহাম্মদপুর যে হোস্টেলে, কিন্তু ওই জানুয়ারি মাসে আমরা মোহাম্মদপুর থেকে চলে আসছিলাম আমরা পুরান ঢাকা আমার এক চাচাতো ভাইয়ের বাড়িতে। আচ্ছা, মানে মোহাম্মদপুর থাকলে তো আমরা আসলে বাঁচতাম না কথায়, কারণ তখন আমাদের বাড়ি ওই 75 ওই রাতেই 25শে মার্চ রাতেই আমাদের লুটপাট হয়ে সব ভেঙে দিয়েছিল, আমরা খবর নিলাম। তো ওখান থেকে আমরা 25শে মার্চ রাতে যখন মানে অ্যাটাক হলো তখন আমরা ওই দিন তো সারাদিন বন্দি, 26 তারিখও বন্দি, 27 তারিখে বোধহয় 1 ঘন্টার জন্যে কারফিউ শিথিল করেছিল নামাজ পড়ার জন্য, শুক্রবারটা ছিল সেদিন। ওই দিনে আমরা যেহেতু পুরান ঢাকায় ছিলাম কাগজি টোলা, ওখান থেকে আমরা নদী পার হয়ে জিঞ্জিরা হয়ে আমার বাড়ি তো মানিকগঞ্জ, তো মানিকগঞ্জ যাবো এই হিসাবে আর কি বের হয়ে গেছিলাম। তখন আমার আম্মা ছিলেন খুবই অসুস্থ, আমরা হসপিটাল থেকে নিয়ে তাকে চলে গেছি, তখন তার পেটে অপারেশন ছিল, ওইটা নিয়েই মানে আব্বা নিয়ে আসছে হসপিটাল থেকে, কেন জানি না 25 তারিখ বিকেলবেলা নিয়ে আসছে, আমার মন ভালো লাগছে না নিয়ে আসলাম। যাই হোক তারপর 26-27 তারিখে আমরা গেলাম, যাওয়ার পরে ওই পারে গেলাম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পার হচ্ছে শুধু ওই 1 ঘন্টার ভিতরে। 25 তারিখে তো আর 26 তারিখের মধ্যে কোনো কারফিউ শিথিল করে না, মানুষ তো বেরোতে পারছে না। ওই 1 ঘন্টা নামাজের জন্য দেওয়াতে পুরো ঢাকার অর্ধেক খালি হয়ে গেল। মানে যে দিনাজপুর যাবে সেও জিঞ্জিরা দিয়ে পার হয়, মানে যারা পুরা ঢাকা, তখন তো ঢাকা বলতে মোটামুটি পুরান ঢাকাই বোঝায়, পুরান ঢাকায় বলছি। তো আমরাও গেলাম পার হয়ে। যাওয়ার পরে আর কোথাও মানে আর যাওয়ার কোনো ব্যবস্থা নেই যে আমার গ্রামে যাব। আমাদের গ্রাম হচ্ছে ঢাকা শহরের থেকে 20 মাইল মাত্র। 27 তারিখে শহীদ জিয়াউর রহমান সাহেব যে ইটা দিলেন, বিকালের দিকে আমরা রেডিওতে শুনলাম আচ্ছা, যে মানে আর্মি আছে আমাদের সাথে। তারপরে আমরা তো বসেই থাকলাম। আর তারপরে আমার আম্মা হাঁটতে পারেন না, আমার পেট অপারেশন ছিল, তো পরে ওখান থেকে ওই বাঁশের করে আর একটা খাঁচির মতো করে আম্মাকে নিয়ে হাঁটা শুরু হলো। মানে আমরা বিভিন্ন বাংলা চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের সময়কার যে গল্পগুলো দেখি এরকম তার চেয়েও বেশি আছে আমার। এখন আমি এত অনেক মানে বলতে গেলে প্রতিদিনই তো এক একটা নতুন করে গল্প ছিল, ওটা এখন বলতে গেলে অনেক সময় লাগবে আর কি, 1-2 দিন লেগে যাবে। তো এতক্ষণ তো দর্শক বসে থাকবে না যে 2 দিন বসে বসে শুনবে। তো তারপরে ওখান থেকে গেলাম, যাওয়ার খাবার কিছু নাই, কিচ্ছু না। ওই রাস্তায় লোকজন বসে থাকে, পানি দেয়, পানি খাই। গ্রীষ্মকাল, একদম মার্চ মাস, তপ্ত রোদ। তারপরে ওখান থেকে একটা নৌকায় উঠলাম, ওখানে নৌকায় উঠে বালির টেক নামে একটা জায়গায় গেলাম। এর ভিতরে সৈয়দপুরে থাকলাম 1 রাত, তারপরে আরেক জায়গায় থাকলাম 1 রাত, তারপরে একটা জায়গা থেকে নৌকায় বালির টেক নামে একটা জায়গা আছে, দোহারে পড়েছে বোধহয় ওই জায়গাটা, মানিকগঞ্জের ঢাকার দোহার। ওখানে যাওয়ার পরে আব্বা বললো যে আমাদের একটা আত্মীয় বাড়ি আছে এখানে পিপুলিয়া, এখানে যাই আমরা। পরে আম্মাকে তো ওইভাবেই নেওয়া হচ্ছে তখন। আর এর ভিতরে একদিন একটু বাঙ্গি খেলাম ওই নৌকার ভিতরে 1 টুকরা। এর ভিতরে 3 দিন, তৃতীয় দিন ওইখানে যখন আমরা যাচ্ছি, আমরা তিন ভাই, আমার বোন ছোট তখন, আর আব্বা আম্মা তো ইয়েতেই 2টা লোকরে নিয়েছিল, ওরা নিয়ে যাচ্ছে। যাইতে যেতে আমি করলাম এক্সাইটেড, যে আমি বললাম মা আজকে আমরা ভাত খাবো না, ওই বাড়িতে নিয়ে গেলে আমাদের ভাত দিবে না খাইতে। ও যে হ্যাঁ দিবে না কেন, মা কাঁদতে থাকলো। না 3 দিন ধরে ভাত খাই না, ওই বাঙ্গি খেলাম একটু, এই মানে সবাই তো হুড়াহুড়ি। তার মা মানে বসে আছে, তো মাকে নিয়ে যাচ্ছে, আমি সাথে যে আমি মানে আমি তো আর বুঝে বলি আমার ভালো লাগছে যে আমি ভাত খাবো আজকে। পরে ওই বাড়িতে গেলাম পিপুলিয়া একটা গ্রামে, তো ওরা আমাদেরকে গ্রামের সন্ধ্যা হয়ে গেছে একদম, তৃতীয় দিন সন্ধ্যার সময়। এর ভিতরে 2 দিন তো রাত্রে থাকলামই ওখানে। ওই যা একটা হয়তো একটা আলু, এইরকম ছোলা, এগুলি খেয়ে ভাত না। তারপর ওই বাড়িতে যাওয়ার পরে ওরা খাওয়া দাওয়া করাইলো ভালো। ওখান থেকে আবার আমাদের বাড়ি হচ্ছে প্রায় 8 মাইল। মানে আমরা তো উল্টা পাল্টা যাচ্ছি, এমন না যে আমরা বাড়ির দিকে যাচ্ছি, মানে যেদিকে রাস্তা যায় সবাই ওদিকে যাচ্ছে। তো এইভাবে আর কি গ্রামে গেলাম।
যাই হোক, আর তারপর অনেক ঘটনা আছে, এইগুলো আমরা অন্য। আমার মনে হয় এই মানে পুরো গল্পটা বা এই জার্নিটা শুনতে হলে একটা সময় নিয়ে শুধুমাত্র এই গল্পটাই শুনতে হবে, অথবা আপনার কোনো লেখনীর মাধ্যমে এই পুরো গল্পগুলো আমরা জানতে চাই। আশা করছি দেখা যাক। আমি তো এবার লিখছি অন্য জিনিস। এবার বইমেলা আমি লিখবো মুছে যাওয়া দিনগুলি, একটা বই লিখছি। এবারে আপনার কর্মজীবন নিয়ে একটু জানতে চাই। মানে প্রথম যেটি জানতে চাই সেটি হচ্ছে জীবনের মানে কোন অবস্থানে বা কোন পর্যায়ে এসে মনে হয়েছে যে আপনি একজন অভিনেতা হতে চান, বা অভিনয়টাই আপনার জীবনের একমাত্র কর্ম হতে পারে? অভিনেতা স্কুল জীবন, ওই যে বাৎসরিক যে প্রোগ্রামগুলো হতো, কালচার প্রোগ্রামে আমি আবৃত্তি করতাম, আর অভিনয়ও ওই স্কুলের চেয়ে করতাম। কিন্তু তখন যে আমি অভিনেতা হবে এরকম কখনই আমার চিন্তায় ছিল না, কারণ আমি স্কুলে পড়েছি মোহাম্মদপুরের ক্যান্টনমেন্ট, আধুনিক ক্যান্টনমেন্ট কলেজ থেকে জাহাঙ্গীরনগরে, এবং আমি জিওগ্রাফিতে পড়াশোনা করেছি। তার আগে বলি আমি 79-80 ব্যাচ আর কি, ওই সময় 79 ভর্তি হয়েছি জাহাঙ্গীরনগরে। তো ওইখানে যে আমার একটা পরিবেশ হলো, ফরিদি ভাই ছিলেন, হুমায়ুন ফরিদি ছিলেন, উনি তখন নাট্য সম্পাদক। আমি যখন ভর্তি হলাম জাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদের নাট্য সম্পাদক, তখন ফরিদি ভাই একটা নোটিশ দিলেন, দেখলাম একদিন যে একটা ওয়ার্কশপ হবে নাটকের, তো যারা অ্যাপ্লিকেশন করতে আগ্রহী তারা করে, এবং ওখানে ভাইবা নেওয়া হবে। তারপরে ওখান থেকে সিলেক্ট করা প্রায় 200-র মতো ওখানে অ্যাপ্লিকেশন করলো। কিন্তু ছোটবেলায়, আবার একটু আগে বলি যে ছোটবেলা থেকে আমার এই নাটক দেখার প্রতি, আমি অনেক নাটক বা যাত্রা দেখতাম, গ্রামে যখন যেতাম, মানিকগঞ্জে খুব যাত্রা হয়, নিউ বাসন্তী অপেরা, এইসব দেখতাম, ভালো লাগতো। ঢাকা শহরে তখন পাড়ায় পাড়ায় নাটক হতো, ওগুলি দেখতে যেতাম। তো ইউনিভার্সিটিতে যাওয়ার পর যখন এই সুযোগটা হলো, তখন আমি অ্যাপ্লিকেশন দিলাম, হইলে হবে, না হলে নাই। ঝোঁকটা তো আগে থেকেই ছিল আপনার, একটা ছিল, ভালো লাগাটা ছিল খুব তীব্র। তো তারপরে ওখানে গেলাম, তো ওখানে সুযোগ হলো, ওখান থেকে আমার আসলে 1 মাসে ওয়ার্কশপ করলো। ওয়ার্কশপটা করেছিলেন সৈয়দ জামিল আহমেদ, ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে আসা, ফরিদি ভাইয়ের বন্ধু। ফরিদি ভাই কোঅর্ডিনেট করতেন, আর ওয়ার্কশপটা 1 মাস চালাতেন হলো জামিল ভাই। আর তা ছিলেন তখন টিচার হিসেবে নাট্যাচার্য সেলিম আলদিন। তো একটা নাটকের খুব পরিবেশ ছিল। এইভাবে আমার তখন, আমি বলবো আপনার মানে শেখার যে জায়গাটা, এত সুন্দর একটা পরিবেশ আপনি পেয়েছেন, যে মানুষগুলোকে পেয়েছেন তারা আসলে বাংলাদেশের নাট্য জগৎ বা মঞ্চ নাটকের জগৎটাকে পরিবর্তন করে দিয়েছে একদম। এবং একই সাথে যেহেতু ফরিদ ভাইকে পেয়েছেন সেই সময়টাতে, মানে তার অভিনয় বা টেলিভিশনের পর্দায় তাকে দেখার যে আসলে বিষয়টা রয়েছে, সেটাই তো অন্যরকম ছিল, তাই না? সরাসরি দেখতে পাচ্ছেন তাদেরকে। আরেকটা জিনিস হচ্ছে কি, আমি তো তারপর তো জাহাঙ্গীরনগরে করলাম, জাহাঙ্গীরনগর থিয়েটার করলাম, আমি হল নাট্য সম্পাদক ছিলাম, ওখান থেকে আমি ডিরেকশন দিয়েছি। আমার ইন্টার ইউনিভার্সিটির নাট্য প্রতিযোগিতা আমার ডিরেকশনের নাটক ফার্স্ট হয়েছে। তারপরে আমি জাহাঙ্গীরনগর থিয়েটার করলাম, যেটা আছে। আমি ঢাকা থিয়েটারে ঢুকলাম 83-তে, এর ভিতরে গ্রাম থিয়েটার করলাম। ঢাকা থিয়েটার আসার পর তো অনেক অভিনেতা পেলাম, শিমুল ইউসুফ, হুমায়ুন ফরিদি, আফজাল হোসেন, রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জগতের সব রথী এবং মহারথী যারা রয়েছেন, যাদেরকে দেখে আসলে প্রজন্ম তৈরি হয়েছে। 42 বছর হচ্ছে আমার মানে থিয়েটারের জীবন। আমি সম্প্রতি একটা নাটক নির্দেশনা দেওয়ার দায়িত্ব পেয়েছি এত বছর পর, 42 বছর পর। আমি যে দলের রুম ঝাড়ু দিতাম, পরিষ্কার করতাম, চা খাওয়াতাম সবাইকে, তারপরে স্টেজে কাজ করতাম, মহিলা সমিতির চেয়ার টানতাম, সেট বানাতাম রাত 12টা-1টা পর্যন্ত, সেই দলে এখন আজকে এত বছর পরে আমি নির্দেশনার দায়িত্ব পেয়েছি। নাম হচ্ছে, যে নাটকটি আমি করছি, এই নাটকটি হচ্ছে ডিসেম্বরে, আগামী ডিসেম্বর মাসে আমার করার ইচ্ছা আছে। 26-27 তারিখে আপনি যাবেন প্রদর্শনী দেখতে, মহিলা সমিতিতে অথবা শিল্পকলা একাডেমিতে আমি করব। রংমহল, এটা রচনা করেছেন হলো ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রুবাইয়াত আহমেদ, ডক্টর রুবাইয়াত আহমেদের লেখা স্ক্রিপ্ট আর আমার নির্দেশনা। অবশ্যই আমরা দেখতে যাব, এবং যারা মঞ্চ নাটক দেখতে পছন্দ করেন, স্পেশালি আমাদের নিউ জেনারেশন কিন্তু এখন অভিনয়ের ক্ষেত্রে মঞ্চ যে আসলে খুবই গুরুত্বপূর্ণ এটা তারা বুঝতে পারে। তো তাদের জন্য আমি বলবো যে এই ধরনের নাটকগুলো আসলে দেখা খুবই, এখন অনেক ভালো ভালো মঞ্চ নাটক হচ্ছে। অবশ্যই। ফারুক ভাই,
এই যে বললেন দীর্ঘ ৪২ বছর পরে আপনি নির্দেশনায় ডাক পেয়েছেন বা করছেন, তো আমরা দেখেছি যে একজন অভিনেতাকে শুরুর দিকটাতে অনেক স্যাক্রিফাইসের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, এবং আগে একটা কাজ আপনারা অনেক যত্ন নিয়ে করতেন। বর্তমান সময়েও তো নিয়মিত কাজ করছেন, যেহেতু এটা আপনার পেশাও, সেই আগের মতো যত্ন নিয়ে সময় নিয়ে কি আসলে কাজ করা হয়? আর যখন দেখেন যে সেই সময়টা আপনি পাচ্ছেন না, তখন আসলে কাজটা কি মনে হয় যে আপনি আপনার শতভাগ দিতে পারছেন? কষ্ট হয়। আমি রিসেন্টলি একটা চলচ্চিত্র অভিনয় করছি, এটা শেষ হয় না এখনো। ওই এটা করে আমি অনেক শান্তি পেয়েছি। চলচ্চিত্র অনেক দীর্ঘ, যদিও যাওয়া আসার খুব কষ্ট ছিল। সুনামগঞ্জ, সিলেট থেকে সুনামগঞ্জ ৭২ কিলোমিটার, ওখান থেকে যেখানে স্পট সেখান থেকে প্রায় সেখানে আবার ৪০ কিলোমিটার, কিন্তু ওই সুনামগঞ্জ থেকে আর কোনো রাস্তা নাই, পাকা রাস্তা, সব মাটির রাস্তা দিয়ে গিয়ে আবার একটা নদী পার হয়ে ওই পারে নীলাদ্রি একটা জায়গা, ওখানে অসাধারণ একটা লোকেশন এবং অসম্ভব সুন্দর করে করা হয়েছে। এটা করেছে মেহেদী হাসান হৃদয়ের নির্দেশ পরিচালনায়। তাই আমি স্যাটিসফাইড আপনি যে প্রশ্নটা করেছিলেন। কিন্তু নাটক করে আসলে আমি এটা আমি কারোর দোষ দিচ্ছি না, কারণ পরিবেশ পরিস্থিতির সময় সাথে সাথে তো নদীর বাঁকও বদলায়। এটা এভাবে এরকমই জীবনটা এরকম। আজ থেকে ২০০ বছর আগে তো এরকম ছিল না, আবার ২০০ বছর পরে এরকম হবে না। এটা নিয়ে আমার ওইভাবে আমি আক্ষেপ করি না, আমি করে যাচ্ছি। কিন্তু এটার সময় যে দেওয়া যাচ্ছে না, এটার তো অনেক কারণ আছে। বাজেট কম। এখন ইউটিউবে অনেকে দেখছে, টেলিভিশনে একটা নাটক করতে অনেক টাকা লাগে, কিন্তু সে বাজেটটা টেলিভিশনের একটা চ্যানেল দিতে পারে না, তারও তো খরচ আছে। তা দিতে পারে না দেখে ডিরেক্টরও, আগে আমি হুমায়ুন আহমেদের নাটক করতাম 5 দিনে, আমি এখন একদিনে একটা নাটক করতে, কারণ তার বাজেট কম। আবার বাজেট কম কেন? চ্যানেল বাজেট দিতে পারছে না, তারা দিতে পারছে না কেন? তাদেরও আয় কম। তো আমি কাউকেই দোষ দিচ্ছি না, হয়তো এটা আবার আস্তে আস্তে আবার পরে ঠিক হইতে পারে। এটা দীর্ঘদিন যাবতই চলছে বিষয়টা। ফারুক ভাই, হুমায়ুন আহমেদ স্যারের প্রসঙ্গে যেহেতু আবারও চলে আসলো, একটু জানতে চাই যে স্যারের সর্বাধিক নাটকে আপনি অভিনয় করেছেন, এবং যেটি বললেন যে স্যার অনেকদিন সময় নিয়ে কাজ করতেন, এবং আমরা যতটুকু জানি যে পরিবেশটাও সে অন্যরকম রাখতো, যাতে করে প্রত্যেকটা আর্টিস্ট আসলে ওন করতে পারে যে আমি আমার পরিবারের সাথে আছি। তো এখন কাজ করতে যে আসলে স্যারকে কতটা মিস করেন, আর সেই পরিবেশ কি এখন পান? এখন পরিবেশ একদম যে সব জায়গায় পায় না এটা বলা ঠিক হবে না। অনেক জায়গায় আছে যে না, বেশ সুন্দর করে কাজ করে, এখনো করে, নেই তা না। কিন্তু হুমায়ুন ভাই ছিল সময়, হুমায়ুন ভাই সব কিছু নিজের গোছানো ছিল, তো নিজের পরিবেশ, নিজের জায়গা, বিশাল জায়গা, ওখানে থাকার ব্যবস্থা করা আছে সব, ক্যামেরা ছাড়া ওনার সবই ছিল। উনি ক্যামেরা কিনতেন না কখনো। আচ্ছা। তো এটার কারণ ছিল যে উনি বলতেন যে ক্যামেরা এটা তো আপডেটেড, হ্যাঁ হবে, কিছুদিন পর পরই চেঞ্জ হবে, তো আমার এটা দরকার না, আমি সবসময় আপডেট যে ক্যামেরাটা আছে ওটাতে আমি কাজ করবো। যাক, তো ওখানে পরিবেশ ছিল। হুমায়ুন ভাই খুব একাধারে যেমন একটা পার্সোনালিটি নিয়েও চলতেন না তা না, খুবই পার্সোনালিটি ছিল। কিন্তু যখন উনি গল্প করতেন, একটা একদম আমজনতার সাথেই গল্প করতেন। অনেকেই আমাকে বলে যে আমি যদি হুমায়ুন আহমেদের সাথে কাজ করতে পারতাম। সবচেয়ে ইজি ছিল হুমায়ুন ভাইয়ের সাথে কাজ করা, যদি সে অভিনয় জানতো বা মোটামুটি ওনার পছন্দ হইতো অভিনয়। যেমন আমি অভিনয় জানি না, কিন্তু আমাকে পছন্দ করতেন উনি, সেজন্য আমি সর্বাধিক নাটক করেছি। ওনার পছন্দের একটা ব্যাপার ছিল, যাকে পছন্দ করবে, হ্যাঁ, তাকে আর ছাড়তে দীর্ঘ এতগুলো বছর অভিনয়ের সাথে কাটিয়ে দেওয়ার পরে যদি আপনি বলেন যে আমার এটা আমার বিশ্বাস আর কি, আমার মনে হয় এটা দর্শক, আমি এটা ভালো হওয়ার জন্য বলছি না, আমার কাছে মনে হয় যে আমার আরো ভালো অভিনয় করা উচিত ছিল। গুণীজনেরা আসলে সবসময় কিন্তু নিজেদের, আমি বলবো কাজের ক্ষেত্রে বিনয়ী হয়, তারা নিজেদেরকে কখনো জাহির করতে পছন্দ করে না। বাট আমি যতটুকু জানি ফারুক আহমেদ ব্যক্তি জীবনে খুবই লাজুক। একজন অভিনেতা আসলে লাজুক স্বভাবের যদি হয়, তাহলে তার জন্য অভিনয়টাকে অনেক সহজ হয়ে যায়, নাকি সবার কাছে অ্যাকসেপ্টেবল হয় অনেক বেশি? কি মনে হয় আপনার? লাজুক হলে কঠিন হয়ে যায় আসলে। সেই কঠিন পথটা এত দীর্ঘ জীবন কিভাবে করে পার করছেন? এখন আমি যে ফরিদি ভাই একদিন আমাকে বলছিলেন, ফরিদি ভাই সাথে জাহাঙ্গীরনগর থেকে আমার সম্পর্ক, ওনার সাথে আমার অনেক বেশি কথা হতো। তো ফরিদি বলছে যে অভিনয় করছিস, পানির মতো থাকতে হবে,
যখন তুই পানির মতো না হবে, মানে যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করার বিষয়টা, তো এইটা হতে হবে, এটা আমি সবসময় মনে রাখি। এবং আসলে আমি লাজুক, আমি রাগী, আমি শান্ত, আমি নরম, আমি ক্রুদ্ধ, আমি প্রেমিক, আমি সবকিছু। এখন লাজুক আমি ছোটবেলায় ছিলাম, এটা ঠিক। ছোটবেলায় খালারা যখন আসতো বাসায়, আমি দরজার চিপায় লুকায় থাকতাম, আমার খুঁজে পাইতো না। কিন্তু এখন আসলে সবকিছু এক্সট্রো ইন্ট্রোভার্ট, যখন যেমন প্রয়োজন এটা দরকার আছে। আচ্ছা, ফারুক ভাই যখন কোন সেটে থাকে, আমি জানি সেই সেটের প্রত্যেকটা মানুষ আপনার কোম্পানি খুব এনজয় করে। আপনি মজার মজার কথা বলে তাদেরকে অলওয়েজ মাতিয়ে রাখেন, এবং আপনার নাটকগুলোতেও যে সংলাপগুলো আপনি দেন, ওটার ডেলিভারিটাই টোটালি একটু ভিন্ন রকম হয়। তো আমরা কিছু ডায়লগ শুনবো, আর পাশাপাশি এই যে মজার মজার কথা বলা, পুরো সেটের মানুষগুলোকে ওন করা, এটা কি আসলে ভালো অভিনেতাদের একটা ট্রিক্স? এটা আমি আসলে চিন্তা করে বা করে এটা করি না, এটা আমার স্বভাবজাত। ছোটবেলা থেকে আমি একটু এরকম, আমি আমার দাদার মতো হয়েছি আর কি। আচ্ছা, আমার আব্বা ছিলেন খুবই একটু চুপচাপ গম্ভীর, কিন্তু আমার শিক্ষক ছিলেন। হ্যাঁ, না সব শিক্ষক যে গম্ভীর এটা আসলে না, আমরা হয়তো নাটকে সিনেমায় দেখায় শিক্ষক মানে, কিন্তু আব্বা মানে খুব নরম পার্সোনালিটি ছিল, একটু হ্যাঁ নরমও ছিলেন। আর দাদা ছিলেন খুব, আমার ক্যারেক্টারটা ওই রকম আর কি একটু। আমি আগে মঞ্চনাটকের একটা ডায়লগ আমার খুব প্রিয় না ডায়লগ, এখনই আপনি একটা শব্দ বলেছেন যে মোহগ্রস্ত হয়ে যাওয়া, এটা নিয়ে একটা সংলাপ মনে পড়লো। এটা জৈবতী কন্যার মন, রচনা হলো নাট্যাচার্য সেলিম আলদিন, নির্দেশনা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু দিয়েছিলেন। এই যে মোহগ্রস্ত আমরা যে কিছু না শিখে অনেকে আমরা চলে আসি, হ্যাঁ, আর একবারে একটা যদি আমি একটু নাম করে ফেলি তখন ওই মোহে পড়ে যাই, তখন আর শিল্প থাকে না। এটা সেলিম আলদিন বলছেন, এটা আমারই ডায়লগ ছিল নাটকে। মোহ হইল নিজের পূজা, তখন শিল্পের ঘরে যত নমাজি পড়ো, সেজদা ঠেকবে গিয়া নিজেরই পায়। মোহ যা সে সকলের কাছে নিজেরে জাহির করে, অন্যরে সে জানতে গিয়ে নিজেরাই প্রকাশ করে। মামা, এটা মামা বলছে ভাগ্নিকে, ভাগ্নি বলছে আমি কি তেমন মামা? সে অভিনেত্রী, আমি কি তেমন মামা? কন্যা তুমি তেমন, আমি তা বলি নাই, তবে অন্যের ভিতর দিয়া নিজের জীবনযাপন দেখার ইচ্ছা আছে তোমার, তা থেকে সাবধান হতে বলি। এটা থেকে তুমি সাবধান হও, মানে অন্যের মাধ্যমে তুমি নিজেকে একটু যাচাই করতে চাও, এটা করার দরকার না। তাহলে শিল্প তুমি শিল্পের ঘরে তখন যতই নামাজ পড়ো তোমার শিল্প হবে না, তুমি যখন মোহগ্রস্ত হয়ে যাবা। আসলে তখন আর আমরা অন্যের ভালো বা ভালোটা নিতে যাই না, তখন আমারটা। আমি এখনো দেখি, এটা আমি কারো উদ্দেশ্য করে বলছি না, আমি একটা গল্প বলছি, এখন কিন্তু শোনার মানুষ নাই, বলার মানুষ সবাই জানে। আমি উবার উঠেছি, এক লোক এমন ভাবে আমাকে জ্ঞান দিচ্ছে, আমি আবার কথা বলি, আমি তাকে ছোট করে বলছি না, তো উনি যা বলছে এগুলো আমি সব জানি, কারণ আমি হুমায়ুন আহমেদের সাথে দীর্ঘদিন কাটিয়েছি। আমি সেলিম আলদিনের মতো নাট্যাচার্য জাহাঙ্গীর, আমার এক বিছানায় ঘুমিয়েছি, তারপরে বাচ্চু ভাইয়ের সাথে, তারপরে ফরিদি ভাইয়ের সাথে, জামিল ভাইয়ের সাথে, আফজাল ভাইয়ের সাথে দীর্ঘ জীবন আমার কেটেছে। তার আমি তো জানি না, কিন্তু আমি শুনেছি তো আমি উনি যে কথাগুলি বলছেন বারবার, মানে এবং আমাকে বোঝানোর চেষ্টা করছে, তা আমি এক পর্যায়ে বললাম যে ভাই আপনি লেখাপড়া কি করেছেন? বলে যে না আমি তো গরিব মানুষ, পড়তে পারিনি, 5 পর্যন্ত পড়েছি। তো ঠিক আছে, আপনি বলতেই পারেন আপনার জায়গা থেকে, কিন্তু আপনি এতক্ষণে যে 1 ঘন্টা, আমার গাড়ি ছিল না তখন, মানে গাড়ি অন্য জায়গায় ব্যবহার হচ্ছে, আমি ঢাকা থেকে মোবাইল গেছি ওনাকে নিয়ে উবারে এই গল্প করতে। আমি বললাম যে আপনি যে 1.5 ঘন্টা গল্প বললেন, আমি আপনি থেকে একটা জিনিসও শিখতে পারি নাই, যে আপনি এই জিনিসটা নতুন বলেছেন, খুব কমন কথা আপনি বললেন, কিন্তু আমি তাও মনোযোগ দিয়ে শুনেছি। উনি একটু অন্যরকম হয়ে গেলেন আর কি। আমি বলছেন আপনার দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ আমি যে জগৎ পার করে এসেছি সেটা অনেক উপরের জগৎ, আমি খুব মেধাবী মানুষ না, কিন্তু আপনি যেটা বলেছেন সেটা আমার আসলে শোনার একদম ইচ্ছা ছিল না,
কিন্তু আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনেছি। আপনি একবারও বুঝতে পারেন নাই যে আমি ধৈর্য হারা হচ্ছি। এখন আসলে বলার মানুষ আছে, শোনার মানুষ খুব কম, যেরকম করে শুনে নিমগ্ন হয়ে। যদি আমি আজকে বেশি কথা বলছি কারণ আপনি আমাকে কথা বলার জন্য তাহলে আমি একটা কথা বলতাম, শুনতে চাই। ফারুক ভাই, এবার একটু জানতে চাই যে নাটক পরিচালনা এবং লেখালেখি করছেন, একটু যদি বলতেন যে এর পেছনে অনুপ্রেরণাটা এবং ভাবনাটা আসলে কোথা থেকে মনে হলো যে না, লেখালেখির মাধ্যমেও আমি আমার দর্শকদেরকে বা যারা পাঠক রয়েছেন তাদেরকে কিছু দিতে চাই? আমি এভাবে আসলে কখনো ভাবি না আমি দিব কি নেবে, এইভাবে না বিষয়টা। আমার অভিনয় করতে আসছি, আমি আমার অভিনয় করতে ভালো লাগে এই জন্যই। মানে কে আমাকে, হ্যাঁ এটা এখন আমাকে দর্শক আমাকে গ্রহণ করেছে, এটা ভালো লাগে, কিন্তু আমি ওটা উদ্দেশ্য ওরকমভাবে করি না, ওই জিনিসটা করতে ভালো লাগে। আমার হঠাৎ মনে হলো যে আমি দীর্ঘদিন অভিনয় করছি, আমার কিছু জিনিস যদি আমি লিখি, প্রথমে এই ভাবনা থেকে আমি একটা বই লিখলাম। এমনকি কখনো মনে হয়েছে যে অভিনয়ের মাধ্যমে আসলে আমি পুরোটা দর্শকদের কাছে পৌঁছতে পারছি না, তো আমি লেখার মাধ্যমে যদি যারা পাঠক রয়েছেন তাদের কাছে সেই মেসেজগুলো পৌঁছাতে পারি? না না না, এরকম কিছু মনে হয়নি। আমার মনে হয়েছে এটা তো আলাদা একটা শিল্প কর্ম। আমার মনে হচ্ছে যে আমি সবকিছু আমার ব্যক্তি জীবন অনেক কিছু তা মানুষ জানে না, আর আমি খুব খোলামেলা মানুষ। তা আমি প্রথমে যেহেতু আমি টেলিভিশনে পরিচিতিটা পেয়েছি, আমি কিন্তু টেলিভিশনে ঢোকার আগে 10 বছর মঞ্চে কাজ করে তারপরে টেলিভিশনে আমার সুযোগ হয়েছে। ঢাকাতে এটা আমাকে মানে অভিনয় করতে নিষেধ করেছে, না তোমার এখনো হয় নাই, এখনো। আমি 10 বছর পরে টেলিভিশনে অভিনয় করেছি। তো যাই হোক, তো যখন হুমায়ুন ভাইয়ের সাথে আমি কাজ করতে শুরু করলাম, তখন আমার আরেকটা পরিচয় হলো। তো এইভাবে আমি অভিনয়ে আসলাম। তো আমি যখন লেখা চিন্তা হইলো, হঠাৎ আমার মনে হয় যে আমার ভিতরে একটু পাগলামি আছে, হঠাৎ করে আমার মনে হলো যে একটু লিখি তো, দেখি হয় কিনা। তো প্রথম বইটা লিখলাম স্মৃতিতে হুমায়ুন আহমেদ। ওটা হুমায়ুন আহমেদের স্মৃতি যে কিছু অংশ, সেটা লিখলাম আমি। তো ওটা দেখলাম যে মোটামুটি সাড়া পেয়েছে অনেক, মানে বইমেলায় প্রচুর পাঠক এটা আগ্রহ নিয়ে নিচ্ছে। তারপর সেই বছরই ওই আরেকটা বই ছিল ভাঙা চশমা, যেটা আমার জীবনী, আমার দাদা, আমার ফুপু, আমার বাবা, মা, এইসব নিয়ে, আমার আত্মীয় স্বজন নিয়ে আমি লিখলাম। ওটা অনেক গেল। তো এই আমার আগ্রহটা বেড়ে গেল। গতবার করলাম আমার না বলা কথা, আর একটা নাটকের বই করলাম হাউ মাউ খাও। ওটা মঞ্চ নাটক, 3টা নাটক আছে ওটার ভিতরে। আর আমার না বলা কথা মানে ওখানে আমার জীবনের আমি যা বলি নাই সব আছে। ধরুন আমার প্রেম ছিল 16-17টা, কিন্তু ওইখানে 5টা প্রেমের কাহিনী আছে। না সব যে মানে দুই তরফা ছিল তা না, আমারই ছিল একক প্রেমী বেশি ছিল। বাকি প্রেমগুলো নিয়েও কখনো লিখবেন আশা করছি? ওগুলো অনেক উল্লেখযোগ্য না, যেমন ওই মেয়েটা জানেও না যে আমি তার প্রেমে পড়ে 1 বছর পড়াশোনাই করিনি। ও মাই গড, বাট ভাবি এগুলো সব জানেন? হ্যাঁ, ভাবির প্রেমটাও আছে, শেষ প্রেমটা। তো ভাবি সব, যাক, দুর্দান্ত। তো এই সাহস লাগে এগুলো প্রেম করার সময় তো নিশ্চয়ই এটা বলতে সাহস লাগে, ডেফিনেটলি সততা লাগে। আপনি তো সংস্কৃতি মনা মানুষ, প্রেম যখন করেছেন তখন নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর প্রেমের কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন, রাইট? আজকে প্রেম না হোক, আবৃত্তি তো আমরা শুনতে পারবো আপনার কাছ থেকে। আবৃত্তিটা আমার তো মুখস্থ থাকে না, তারপরে একটা যেটা মুখস্থ আছে অনেক জায়গায় পড়েছি, দর্শক আবার গালাগালি না করে যে একই জিনিস বারবার কেন বলো। এটা আমার খুব প্রিয় একটা কবিতা। তোমার হাতে ইচ্ছে করে খাওয়া, কুরুলিয়ার পুরনো কই ভাজা, খাওয়ার মতন মুন্সি বাড়ির দাওয়ায়, দেখবো বসে তোমার ঘষা মাজা, বলবে নাকি এসেছে কোন গাওয়ার, ভাঙলে পিঠে কালো চুলের ঢেউ, আমার মতো বলেনি আর কেউ, তবু তো হাত নাড়িয়ে দিয়ে হাওয়ায় দেখিয়ে দেবে শহরে পথ যাওয়ার। ধন্যবাদ। ভাবির জন্য ভালোবাসার কবিতা কতবার পড়েছেন? না, ভাবির জন্য তখন আমি তো কবিতা লিখি না খুব একটা। আমার নিজস্ব লেখা একটা কবিতা জীবনে লিখেছি, ওটাও আমি বলে দিই।
পরে আপনার যদি এটা দীর্ঘ হয়ে যায় কেটে ফেলে দিয়েন প্লিজ। তো আমার জীবনে একটা, সেটা ইউনিভার্সিটি থাকা অবস্থায়, এমনই এক উদাস দুপুরে তুমি আর আমি পাশাপাশি। আমি বলতাম নদী, সে তো দক্ষিণের টানে চলে যাবে সাবলীল। তুমি বলতে পাখি, চৈতি হাওয়ার পাখি, শীষ দিয়ে গান গায়। তুমি বলতে সবুজ ঘাস, আমি বলতাম লাল ফুল। তোমার খোপায় জড়ানো বকুল বুনো হাঁস হয়ে উড়ে যাবে দক্ষিণা বাতাসে। এটা আমার একমাত্র কবিতা। কবিতা আমি লিখি না এখন। আর ওই এই গল্প এরকম লিখছি। এবার যেমন লিখবো মুছে যাওয়া দিনগুলি। আমরা অপেক্ষায় থাকবো নতুন লেখার। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, ওইখান থেকে আমি নামটা প্রথমে দিয়েছিলাম ফেলে আসা দিনগুলি, পরে আমি যে না ওই গানের লাইনটা দিয়েই গান করি। অন্যরকম একটা মানে আবেদন আছে। আমি খুব রোমান্টিক ছিলাম ছোট। আমি ওই মানে, আর আমরা স্কুলের ভিতরে থাকতাম তো, একটা হোস্টেলের একটা বাউন্ডারির ভিতরে খেলার মাঠ আছে, যা ইচ্ছে খেলা, ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, ক্যারাম, লুডো, সব ফ্রি। ছোটবেলা থেকে যে খেলাধুলা এবং স্পোর্টই ছিলেন, সেই ফিটনেসের মানে ব্যাপারটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাই। আমি যা খেলতাম তাই ভালো খেলতাম, মোটামুটি ভালো। কখনো কি ইচ্ছে ছিল যে ফুটবলার হব, জাতীয় দলে খেলবো? ছোটবেলায় অনেক ধরনের ইচ্ছে আমার ছিল। যেমন আমি দোকানদার হবো, এটাও ইচ্ছা ছিল, মুদি দোকানদার। তা ফুটবলার হবে, এটা আমার একসময় চিন্তা ছিল। কিন্তু আর কি গোপন ট্যালেন্ট আছে? রান্না বান্না করতে পারেন? একদমই না। সবচেয়ে বিরক্তিকর জিনিস আমার। আচ্ছা। আর এই যে গান গাইতে পারি। একটু শুনি না, দুটো লাইন। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি, মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা, জাগিল মধু লগনেতে, বাড়ালো তিয়াসা, উতলা করেছে মোরে আমারই ভালোবাসা, অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি, শোনগ মদির হাওয়া, প্রেম করেছি আমি। আসলে একজন মানুষ তার জীবনের অনেকগুলো দর্শন নিয়ে তো বেড়ে ওঠে। আপনার জীবনের এই পর্যায়ে এসে নির্দ্বিধায় তো আপনি আপনার বয়সের কথা বলেই দিয়েছেন, তো এই বয়সে এসে আসলে এখন কি মনে হয় জীবনের দর্শন, প্রাপ্তি অপ্রাপ্তি, এই বিষয়গুলো নিয়ে কি কখনো ভাবেন? আমি আসলে প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আসলে কখনো ভাবি না ওইভাবে, যে আমি কি পেলাম কি পেলাম না। আমি সুখী, এটা আমার সবচেয়ে বড় আনন্দ। এবং আমি জীবনকে গুটিয়ে নিচ্ছি। এখন অনেক বেশি চিন্তা করি না যে আরও এটা করব, ওইটা করব, হ্যাঁ একটা 10 তলা বিল্ডিং করব, এইগুলি আমার এখন আর নাই, এই মোহ আমার নেই। কারণ আমি জানি যে আমার সামনের সময় কম, অতীত আমার অনেক দীর্ঘ। জীবন যদি আবার নতুন করে শুরু করার কোনো সুযোগ থাকতো, কোথা থেকে শুরু করতেন? না, এরকম সুযোগ নেই তো, এটা আমি কনফার্ম, কাজে এটা নিয়ে আমার চিন্তা করি না, বা কোথা থেকে শুরু করি সেটা। যদি এমন হয় একটা টাইম মেশিন পাওয়া গেল যেটা দিয়ে আবারও লাইফকে রিভার্স করা যায়, 30 বছর আগে চলে যাওয়া যায়, কিভাবে শুরু করবেন? এখন যেভাবে ভাই এভাবেই। তার মানে আপনি আপনার জীবন নিয়ে স্যাটিসফাইড? 100%।
জীবনে এমন কোনো বড় ভুল কি আছে যেখান থেকে শিক্ষা নিয়েছেন, তারপরে জীবনের অনেক ভুলকে শুধরে নিতে শিখেছেন? একটা ভুল, যেমন আমি একটা মেয়ের প্রেমে পড়েছিলাম, সে মেয়েটা সে অর্থে জানেই না, এবং আমি তার প্রেমে হাবুডুবু খেয়ে আমার একটা বছর পড়াশোনায় গ্যাপ চলে গিয়েছিল। এটা আমার কাছে মনে হয়েছে ভুল। মানে একটা বছর নষ্ট করাটা ঠিক হয় নাই। সে যেহেতু জানেই না ঠিক মতন, খামাখামি এককভাবে। এবং আমার যে বইটা আছে, এবার আমার না বলা কথা, ওইখানে কিন্তু লাস্টে আছে 5টা যে প্রেমের গল্প, ওইটার নামই আছে একক প্রেম, দ্বৈত প্রেম। একা একা প্রেম, আবার কোনোটা মানে দুজনেরই প্রেম, দ্বৈত প্রেম। মানে এখন তো এক কথা বলে না যে আমি তো ওর উপরে ক্রাশ খেয়েছি, কিন্তু যার উপরে আমি ক্রাশ খেয়েছি সে তো জানলোই না আগে ব্যাপারটা কি এরকম ছিল। আমার ব্যাপারে ছিল, আমার ক্ষেত্রে ছিল। হ্যাঁ, তার মানে ক্রাশ খাওয়াও ছোটখাটো প্রেম, একক প্রেম। সেটা একক প্রেম। আর আবার দুই পক্ষ থেকেও ছিল, কিন্তু আমি প্রতারিত করিনি কাউকে, প্রতারণা করিনি। এটাও কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা। এবং আমি যে গল্পগুলি লিখেছি, গল্পগুলি একদম সঠিক, কিন্তু কারোর নাম আমি অরিজিনাল নাম ব্যবহার করিনি। সো না বলা কথা, যারা এখনো পড়েননি তারা কিন্তু পড়ে নিতে পারেন ফারুক ভাইয়ের প্রেমের গল্প জানার জন্য। ফারুক ভাই, একেবারে তো শেষের দিকটাতে রয়েছি, এবারে একটু কঠিন বিষয় নিয়ে জানতে চাই যে সাধারণ মানুষ ভাবে আমরা মিডিয়াতে যারা কাজ করি বা আপনাদের মতন যারা বড় অভিনেতা, অভিনয় শিল্পী রয়েছেন বা শিল্পী রয়েছেন, তাদের জীবনের শুরুটা অনেক সুন্দর হলেও শেষের জীবনটা আসলে সুন্দর হয় না। খুব দুঃখ কষ্টে জর্জরিত হয়ে তারা একাকিত্বতায় আসলে মৃত্যুবরণ করেন। আপনার কাছে কি মনে হয় কথাটা কতটা সত্য? সবার ক্ষেত্রে তো হয় না, মানে আমি যদি বলি 100% সত্য সেটা না, এটা 50-50 ধরা যায়। আমি কেন এরকম হয় শিল্পীদের জীবন? শিল্পীদের জীবন না শুধু, আপনি আমেরিকায় যান, দেখবেন বৃদ্ধরা একা একা ঘুরে নিঃসঙ্গ হয়ে যায়। আসলে বৃদ্ধদের জীবনটা মানে কেউ দেখতে চায় না, মানে পছন্দ করে না। এখানে 10টা লোক এসে যে প্রাণবন্ত, হ্যাঁ, তার সাথে মানুষ মিশতে চায়। হ্যাঁ, এমন না যে শুধু বাংলাদেশের ক্ষেত্রে বা বাংলাদেশের শিল্পীদের ক্ষেত্রে, হ্যাঁ বাংলাদেশের শিল্পীদের ক্ষেত্রে একটু বেশি হয়, সাধারণ মানুষের ক্ষেত্রেও তো হয়, কিন্তু শিল্পীরা তো টাকার পিছনে ঘোরে না। আমাদেরই একজন নাট্য অভিনেতা, একটা সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে শিল্পীরা শেষ বয়সে সরকারের থেকে অনুদান নেয়, টাকা নেয় কেন? সেই বিখ্যাত অভিনেতা সে বলেছিল, কারণ শিল্পীরা চোর না। আমার জীবনে আমি অনেক সুযোগ পেয়েছি, কিন্তু আমি কিন্তু কখনো, মানে আমি আমার চাকরি জীবন যদি আমি করতাম, তাইলেও আমি অনেক মনে করি যে অনেক উপরের জায়গায়, আরো অর্থনৈতিকভাবে অনেক বেশি স্বাবলম্বী থাকতাম। কিন্তু এটা তো আমি চিন্তা করি না। আমি তো ওই চলে যাই সিনেমা করতে, ওই চলে যাই থিয়েটার করতে, টেলিভিশনে যা পাই সারাদিন কামলা দিই, 10 টাকা নিয়ে ঘরে ঢুকি। কিন্তু এর চেয়ে অনেক সুযোগ আমার ছিল জীবনে, কিন্তু ওগুলো আমি কখনই করিনি। আর সততাটা রাখার চেষ্টা করেছি, মিথ্যা কথা কম বলার চেষ্টা করেছি। স্ত্রীর সাথে ছাড়া আর কারোর সাথে মিথ্যা কথা বলি না। অবশ্যই শুধু স্ত্রীর সাথে মাঝে মধ্যে বলি, দেরি হয়ে গেলে তার বন্ধুর সাথে গল্প করছি, তা করি না। আমার আসলে আমি আসলে চেষ্টা করি আর কি, এটা আমি দুষ্টামি করে বললাম, আমার স্ত্রীর সাথে আমি মিথ্যা কথা বলি না। আর আমি আসলে বেসিক্যালি যতটা মনে হয় আমি আসলে অতটা আড্ডাবাজ না, কিন্তু যখন আপনি যেখানে থাকেন তখন আমার যখন মিলবে যে না ওর সাথে, যেমন আমার মোশাররফের সাথে গল্প করতে খুব ভালো লাগে। মানে আমি ইয়েতে সম্প্রতি আমার সাথে পরিচয় হয়েছে বাপ্পারাজের সাথে, হ্যাঁ ওনার সাথে আমার এত ভালো লেগেছে আমার সাথে। একটা এই কয়েকদিনে 18 দিন আমার সাথে এমন একটা সম্পর্ক হয়েছে। হ্যাঁ, বন্ডিং। বাপ্পারাজ ভাই, তার ছোট ভাই, এরা মানুষকে খুব আপন করে নেন। মানে সম্রাটের সাথে আমি নাটক করেছি, বাপ্পারাজ এবং সম্রাট ভাইকে খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, এবং অলওয়েজ মনে হতো অসাধারণ যে তারা হয়তো একটু মুডি, বাট একদমই বিপরীত মানুষ। চুপচাপ থাকে, কিন্তু খুব মজার। ভাইয়া, একেবারে শেষের দিকে শিল্পীদেরকে নিয়ে তো কথা হচ্ছে, মানুষ মাত্রই মানে মৃত্যুবরণ করবে, শিল্পীরও মৃত্যু হয়, কিন্তু তার কর্মটা থেকে যায়।
যদি একটু জানতে চাই যে একজন শিল্পী মারা যাওয়ার পরে তাকে আসলে কিভাবে স্মরণ করা উচিত বা কিভাবে মনে রাখা উচিত বলে আপনি মনে করেন? এই জীবনে যে যার যত বেশি কন্ট্রিবিউশন সে সেইভাবে আসলে মনে থাকে মানুষের। এটা যে মানুষ মনে ইচ্ছা করে রাখে না এটাও আমি ভাবি না। এখন রবীন্দ্রনাথকে নজরুলকে এখনো মনে রাখছে, এটা তাদের ওই কন্ট্রিবিউশনের কারণে, তাদের কর্ম। সক্রেটিস আইনস্টাইনকে এখনো সবাই মনে রেখেছে, শেক্সপিয়ারকে সবাই শেক্সপিয়ারকে মনে রাখছে। তো আসলে আমার যদি অনেক বেশি কন্ট্রিবিউশন হয় তাহলে আমাকে ওইভাবে মনে করে জোর করে অনেক বেশি মনে রাখার এখানে কোনো বিষয় না, অটোমেটিক মনে থাকে। এক কথায় হচ্ছে কর্মই আমাকে আসলে বাঁচিয়ে রাখে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের অভিনেতাদের ক্ষেত্রে হয় কি, এটা তো ইরেজ মিডিয়া ছিল, এখন অবশ্য হয়তো ইউটিউব বা প্রিজার্ভ করার সুযোগ আছে, আগে তো ছিল না। টেলিভিশনে যারা অভিনয় করে গেছে, যেমন ফরিদি ভাই, আমি আপনাদের সময় আমি জানি যে অনেক কম, একটু শেষ করি। ফরিদি ভাই একদিন বলছিলেন যে আমি যে মঞ্চে এত কাজ করলাম এবং অসাধারণ, ওনার মঞ্চের কাজ অসাধারণ অসাধারণ অসাধারণ। এই উপমহাদেশের কেউ ওনার উপরে, আমি মনে করি আমি অনেক বড় বড় অভিনেতা কাউকে ছোট করবো না, যে একজন মানে বড় শিল্পী, সে শিল্পী, অভিনেতা না। অভিনেতার মাত্রা ছাড়িয়ে গিয়ে তিনি শিল্পী। হুমায়ুন ফরিদি, আমি উৎপল দত্তের অভিনয় মঞ্চে দেখেছি, টিনের তলোয়ার। ফরিদি ভাইয়ের অভিনয় আমি মঞ্চে দেখেছি, কোনো অংশে আসলে মিস করি যে সেই কাজগুলো আমাদের কাছে নাই। তো ফরিদি ভাই একদিন বলছিল যে আমাদের দুঃখটা হলো যে আমরা ইরেজ মিডিয়াতে কাজ করি, সেগুলি নাই। এই আমি মুখে বললাম যতটুকু, কিন্তু কোন মাপের ছিল সেটা আসলে কেউ বুঝতে পারবে না। এই ধরনের দুঃখ ছিল, এখনো আছে। শিল্পীদের তো সেইভাবে থাকে না, একটা লেখক যেমন লেখাটা এটা থেকে যাচ্ছে একেবারেই। আর আমাকে দেখতে হলে কোনো জায়গায় ঢুকতে হবে, ঢুকে গিয়ে তারপরে দেখতে হবে 10 বছর পর বা 20 বছর পর। সেই জন্য আমাদের ফরিদি ভাইয়ের আক্ষেপ ছিল এটা। আমরা তো বলবো ব্লেসড জেনারেশন, আপনাদেরকে পেয়েছি, কিন্তু নতুন প্রজন্মের কথা যদি এখন একটু জানতে চাই, যে তারা তো অনেককেই দেখতে পায়নি, এই যে অনেকের কাজ হয়তো তারা কখনো জানবেও না, তাদের জন্য কি শেষ মুহূর্তে এসে কিছু বলবার রয়েছে? রিড প্রথম কথা, পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। যারা অভিনয় করতে আসছে তাদেরকে অন্তত আমি মনে করি যে কিছুদিন একটু শিক্ষা নিয়ে আসা উচিত। আমি ফুটবল মাঠের নাম লই, তার ফুটবলার হব না। আমার প্রচুর কনফিডেন্স আছে, প্রচুর ইচ্ছা শক্তি, ছোটবেলা থেকে আমি অভিনেতা হব এরকম সবাই বলে। আমার ইচ্ছা ভাই ছোটবেলা থেকে, আমার কনফিডেন্স আছে। তাহলে আমি যদি এখন ক্রিকেট মাঠে যাই বলি যে ভাই ইয়েকে নাম, তামিম ইকবালকে বাদ দিয়ে আমাকে নেন, আমার কনফিডেন্স আছে, আমার ইচ্ছা আছে, নামাবে না। তো নাটকে হয়ে গেছে এই জিনিসটা, সাময়িক একটা প্রাপ্তি হয়তো অনেকের হয় নাটক করে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী একটা কিছু করতে হলে এটা আমি মনে করি নতুন প্রজন্মকে আমি বলতে চাচ্ছি যে আপনারা একটু শিখে আসেন। আপনি কোথায় দেখবেন, এখানে ন্যাশনাল স্কুল অফ ড্রামাও নাই দিল্লির মতো, এখানে তারপর ছোট ছোট অনেক জায়গায় অনেকে শিখায়, চারু নিরম আছে, অনেক কিছু আছে। অথবা কোনো দলে আপনারা অন্তত 2 বছরে আপনারা একটু হাত পা নাড়ানো শিখেন, আমার মনে হয় যে এটা ভালো হবে। আর নতুন অভিনেত্রীদের এটা কিন্তু অনেক উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমি অভিনয় করি তাদের সাথে, না শিখেও অনেকে ভালো অভিনয় করে, কিন্তু এটার যে একটা অঙ্ক আছে, ম্যাথমেটিক্স আছে, হ্যাঁ, এই জিনিসগুলোও জানা দরকার আছে। ট্রু। তাহলে আসলে আমি যদি ভালো হই বা আমার মধ্যে আত্মবিশ্বাস থাকে, তাহলে আমি আরো ভালো করতে পারবো। সো ওইটা অনেক বেশি, এবং এটা শিখলে আত্মবিশ্বাসটা অনেক বাড়বে। ধন্যবাদ ফারুক ভাই। আসলে আপনার সাথে আড্ডা দিতে হলে আমার অনেক লম্বা সময় নিয়ে বসতে হবে, কারণ তাহলে আমি অনেক কিছু শিখতে পারবো। তো আজকের মতো আমাদের সময় শেষ, বিদায় নিতে হচ্ছে। আপনি অনেক ভালো থাকবেন, আপনার ভালো কাজ, ভালো লেখনী এবং আপনার পরিচালনায় ভালো ভালো কাজ দেখতে চাই, সেই প্রত্যাশায় থাকবো। আপনাকে ধন্যবাদ, মাই টিভিকে ধন্যবাদ যে আমাকে ডেকেছেন আপনারা। আর আমি অনেকক্ষণ বক করলাম, অনেকে হয়তো বিরক্ত হয়েছেন, টেলিভিশন বন্ধ করে দিয়েছেন। তো দেখবেন, মাই টিভির সাথে থাকবেন, দেশকে ভালোবাসবেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, একজন ফারুক আহমেদকে জানতে হলে আসলে অনেকটা সময় আমাদের প্রয়োজন, কিন্তু তারপরেও আজকের স্টার গসিপে আমরা চেষ্টা করেছি আমাদের এই প্রিয় মানুষের কাছে তার জীবনের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করতে। আজকের মতো সময় শেষ, বিদায় নিতে হচ্ছে। আবারও দেখা হবে আপনাদের প্রিয় তারকা, তাদের প্রিয় এবং ভালো লাগার কিছু গল্প নিয়ে মাই টিভির পর্দায়, আপনাদের প্রিয় আয়োজন স্টার গসিপে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।